যাদের আইএলস রাইটিং সম্পর্কে টোটালি কোনো ধারণা নাই, আই থিঙ্ক দ্যাট দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর দিম টু নো বেসিক ইনফরমেশন অ্যাবাউট আইএলস রাইটিং। আইএলসের 4টি মডিউলের মধ্যে আপনার রাইটিং মডিউলটা একটা গুরুত্বপূর্ণ মডিউল। আমরা আজকে আইএলসের রাইটিং সম্পর্কে টোটাল A to Z পর্যন্ত জানবো, বেসিক ধারণা। প্রথমত জানবো হোয়াট ইজ আইএলস রাইটিং। আইএলস রাইটিংটা কি? মূলত আপনার আইএলস রাইটিংয়ের মাধ্যমে আপনার ইংলিশে লেখার যে একটা দক্ষতা আছে ওই জিনিসটা আপনার আইএলস রাইটিংয়ের মাধ্যমে যাচাই করা হয়। আইএলস রাইটিংয়ে আপনার এক্সাম টাইম দিবে 60 মিনিট, 1 ঘন্টা। রিডিংয়ের মতো আপনাকে 1 ঘন্টা সময় দিবে এবং 1 ঘন্টা সময়ের মধ্যে আপনার রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 কমপ্লিট করা লাগবে। আমরা যদি দেখি আইএলস রাইটিং টেস্ট হয় ডিফারেন্ট বিটুইন একাডেমিক অ্যান্ড জেনারেল। একাডেমিকের ক্ষেত্রে আপনার অনেকগুলো কোশ্চেন টাইপ থাকে, বাট জেনারেলের ক্ষেত্রে আপনাকে একটা ফর্মাল লেটার অথবা ইনফর্মাল লেটার লেখা লাগে টাস্ক 1-এর মধ্যে। তারপরে আমরা জানবো বেসিক ইনফরমেশন অ্যাবাউট আইএলস রাইটিং টাস্ক 1। আমরা টাস্ক 1 সম্পর্কে জানবো। টাস্ক 1-এ মূলত আপনাকে 20 মিনিট সময় দিবে টাস্ক 1 লেখার জন্য এবং অ্যাটলিস্ট 150 ওয়ার্ড লিখতে হবে। 150 ওয়ার্ডের নিচে যদি আপনি লেখেন তখন আপনার নেগেটিভ মার্কিংটা হবে। আপনার যদি আপনি 140 ওয়ার্ডও লেখেন 10 ওয়ার্ডের জন্য আপনার নেগেটিভ মার্কিং হবে। বাট আপনি চাইলে 150 ওয়ার্ডের বেশি লিখতে পারেন, 200 ওয়ার্ডও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যদি দেখি রাইটিং টাস্ক 1-এর মধ্যে বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপ থাকে, যেমন বার চার্ট, পাই চার্ট, টেবিল চার্ট, লাইন গ্রাফস, ডায়াগ্রাম এবং ম্যাপ। প্রথমত আমরা জানবো হোয়াট ইজ বার চার্ট। বার চার্টটা কি? এটি হলো আপনার বার চার্ট। আমরা বার চার্ট সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জানবো। এখানে দেওয়া আছে দ্য গ্রাফস গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য এজ অফ পপুলেশন অফ আইসল্যান্ড। আইসল্যান্ডের পপুলেশনের বয়স সম্পর্কে একটা তথ্য দিচ্ছে এখানে। আমরা এই জিনিসটা দেখব বিটুইন 1990 এবং 2020, তাহলে 1990 সাল এবং 2020 সালের মধ্যে তারা একটা ইনফরমেশন দিচ্ছে। সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার। তো মেইন ফিচারটাকে আপনার সিলেক্ট করতে হবে এবং রিপোর্ট করতে হবে। অ্যান্ড মেক কম্পারিজন হোয়ার রিলিভেন্ট, যেখানে প্রাসঙ্গিক থাকবে ওইখানে আপনার কম্পারিজন তৈরি করতে হবে। রাইট অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস, 150 ওয়ার্ডস। সো আমরা অলরেডি বলেছি যে আপনার রাইটিং টাস্ক 1টা অবশ্যই আপনাকে 150 ওয়ার্ড, সর্বনিম্ন 150 ওয়ার্ড লিখতে হবে। আপনি চাইলে 150 ওয়ার্ডের অধিক লিখতে পারেন, বাট যদি 150 ওয়ার্ডের নিচে লেখেন তখন আপনার নেগেটিভ মার্কিংটা হইবে। আমরা এখানের মধ্যে বার সাইডের কম্পারিজনটা দেখব, হাউ টু মেক এ কম্পারিজন, কীভাবে একটা কম্পারিজন তৈরি করতে হয়। আমরা যদি দেখি এখানে মেবি আই ডোন্ট নো হোয়াট ইজ দিস কালার, আই থিঙ্ক দ্যাট ইট উড বি অ্যাশ কালার। অ্যাশ কালারের আমরা যদি এখানে ইনফরমেশনটা দেখি যে 25 থেকে 54 বছরের মধ্যে তারা অ্যাশ কালারের মধ্যে আছে। এই জিনিসটা আপনার 1990 সালে ছিল কত পার্সেন্ট? 30%। এবং 2020 সালে জিনিসটা হয়ে গেছে কত পার্সেন্ট? আপনার 50%। তো এখান থেকে যে ক্রমান্বয়ে জিনিসটা বাড়ছে, তাহলে এটাই হলো কম্পারিজন যে আপনার 1990 সালে 25 থেকে 54 বছরের পপুলেশনদের এজ ছিল অ্যাভারেজ 30%, বাট আপনার 2020 সালে এই জিনিসটা হয়ে গেছিলো, আপনার বয়সের কম্পারিজনটা হয়ে গেছিলো কত পার্সেন্ট? অ্যাভারেজ 50%। সো এটি হলো কম্পারিজন। আপনাকে এখানে মেন ফিচারটা এক্সপ্লেন করতে হবে। তারপরে আমরা জানবো পাই চার্ট সম্পর্কে। পাই চার্ট, টেবিল, লাইন গ্রাফস এগুলো মূলত একই ক্যাটাগরি, ইনফরমেশনগুলো একইভাবে আপনার প্রেজেন্ট করে। এটি হলো আপনার পাই চার্ট। আমরা যদি এখানে দেখি কানাডার মধ্যে আপনার টিভিতে নিউজটা সম্প্রচার করে কত পার্সেন্ট? 40%। যেখানে আপনার অস্ট্রেলিয়াতে আপনার টিভিতে সম্প্রচার করে কত পার্সেন্ট? 37%। সো এখানে যে আপনার এই অস্ট্রেলিয়া 3% কম করছে এবং কানাডা 3% বেশি করছে, এখানে একটা কম্পারিজন হয়েছে। সো এই জিনিসটা যে পার্থক্যটা আছে এখানে আপনার এই জিনিসটা লিখতে হবে। আপনাকে এখানে সবসময় একটা ইনফরমেশন দিয়ে দিবে যাতে করে আপনার পাই চার্ট বলেন, বার চার্ট বলেন, লাইন গ্রাফ বলেন, এগুলো ধরতে সুবিধা হয়। যেমন টিভির জন্য দিচ্ছে নীল কালার। সো এখানে আপনি গ্যাস করতে হবে যে টিভিটা হলো যে আপনার 40% এবং 37%। তারপরে অনলাইনে দেওয়া আসছে ইয়েলো কালার, ঠিক আছে। সো ইয়েলো কালার 52% এবং 37%। তারপরে আমরা দেখব টেবল। এটি হলো আপনার মূলত টেবিল। আপনার টেবিল আকারে সাজায় একটা ইনফরমেশন দিব। যেমন এখানে দেওয়া আছে দ্য টেবল শোজ ডাটা অ্যাবাউট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সিস্টেম ইন 6 মেজর সিটিজ উইথ ডেট অফেন, কিলোমিটার্স অফ রোড অ্যান্ড প্যাসেঞ্জার নাম্বার পার ইয়ার ইন মিলিয়ন। সো আপনার একটা টেবিল শো করছিল কি আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সম্পর্কে একটা ডাটা দিছিল 6টা মেজর সিটির মধ্যে ডেট সরকার ওপেন করছে কখন। যেমন এখানে দেওয়া আছে লন্ডন সিটি, প্যারিস, টোকিও, তারপরে হলো ওয়াশিংটন ডিসি, কায়োটো
অ্যান্ড লস অ্যাঞ্জেলস। সো আপনার 6টা সিটি সম্পর্কে আপনার ইনফরমেশনটা দিয়েছে, এখানে অলরেডি উল্লেখ করে দিয়েছে 6টা সিটি, এবং ডেটটা আপনার দিয়ে দিছে, ওপেন করে দিছে ডেটটা। দেন আপনার কিলোমিটার্স অফ রোডের একটা ইনফরমেশন দিছে। তারপর হলো যে আপনার পার ইয়ার প্যাসেঞ্জার নাম্বার। সো এই জিনিসটা আপনার উল্লেখ করে দিচ্ছে। তো এখানে আপনার একটা কম্পারিজন তৈরি করতে হবে, একটা রিপোর্ট লিখতে হবে। এটার উপর আপনার সর্বনিম্ন আপনার 150 ওয়ার্ড লেখা লাগবে। এটি হলো আপনার টেবল। তারপর আমরা দেখবো লাইন গ্রাফ। এটি হলো আপনার লাইন গ্রাফস। আমরা যদি দেখি, দ্য লাইন গ্রাফস বিলো শো চেঞ্জেস ইন দ্য অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ ফাস্টফুড কনজাম্পড বাই অস্ট্রেলিয়ান টিনেজার্স ফ্রম 1975 টু 2000। 1975 থেকে 2000 সালের মধ্যে আপনার অস্ট্রেলিয়ানের টিনেজাররা কী করছিল, ফাস্টফুড যে খেয়েছিল তার একটা পরিবর্তনের ডাটা শো করছে। যদি দেখি আমরা কনজাম্পশন অফ ফাস্টফুড বাই অস্ট্রেলিয়ান টিনেজার, সো এই জিনিসটা আপনার লাইন আকারে শো করে। লাইন গ্রাফের ক্ষেত্রে আপনার ইনফরমেশনগুলো লাইন আকারে শো করবে। এখানে যেমন শো করছে লাইন আকারে, যেমন আপনার নীলটা হলো যে আপনার পিৎজা, তারপরে লালটা হলো যে আপনার ফিশ অ্যান্ড চিপস, এবং আপনার ট্র্যাক কালারের যেটা ওইটাকে বলা হয় হামবার্গার্স। এই জিনিসটা আপনার সবসময় লাইন গ্রাফ বলেন, বার চার্ট বলেন, পাই চার্ট বলেন, সব ক্ষেত্রে উল্লেখ করে দিব যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তারপর আমরা দেখব ডায়াগ্রাম। ডায়াগ্রামটা মূলত আপনার রাইটিং টাস্ক 1-এর মধ্যে একাডেমিক স্টুডেন্টদের জন্য মোটামুটি একটু কঠিন হয়ে থাকে। এটি হলো আপনার ডায়াগ্রাম। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দ্য প্রসেস দ্যাট ইজ ইউজ টু ম্যানুফ্যাকচার ব্রিক্স। সো ব্রিক্স উৎপাদন করতে একটা প্রসেস যেটা ব্যবহার করা হয় বিল্ডিং ইন্ডাস্ট্রির জন্য, সেটার ইনফরমেশনটা আপনাকে শো করছে এই জায়গায়। ব্রিক্স ম্যানুফ্যাকচারিং প্রসেসটা দেখি, এখানে আপনার ডিগার দ্বারা ক্ল্যারি করে, এখান থেকে আপনার রোলার করে, রোলার থেকে আপনার সেন্ট প্লাস ওয়াটার, বালু এবং পানি মিক্স করার পরে দিয়ে আপনার একটা প্রসেস, এই প্রসেসটা আপনাকে দেখাই দিবে যে কীভাবে যাবে। তারপরে দিয়ে প্যাকেজিং হয়, তারপরে আপনার ডেলিভারি হয়। আপনার ডেলিভারি পর্যন্ত এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার একটা রিপোর্ট তৈরি করতে হবে। এটি হলো আপনার ডায়াগ্রাম। আর মূলত আপনার ডায়াগ্রামটা একটু কঠিনই হয় টাস্ক 1-এর ক্ষেত্রে। আপনার টাস্ক 1-এর যতগুলো কোশ্চেন টাইপ আছে তার মধ্যে আপনার সবচাইতে কঠিন হলো আপনার ডায়াগ্রামটা। এবং আমরা ফাইনালি জানবো ম্যাপ সম্পর্কে। এটি হলো আপনার ম্যাপের মধ্যে আপনার অতীতের একটা ইনফরমেশন দিবে, তারপর বর্তমান অথবা ভবিষ্যতের একটা ইনফরমেশন দিবে। আমরা যদি এই জিনিসটা দেখি, স্কুল ইন 1985 সালের একটা ইনফরমেশন দিচ্ছে, যেখানে দেওয়া আছে স্কুল পপুলেশন 1500 স্টুডেন্টের একটা ইনফরমেশন দিছে, এবং স্কুল নাও বর্তমানে কত আছে 2300 স্টুডেন্ট। সো এখানে আপনার এই ম্যাপের মধ্যে এই যে ইনফরমেশনটা দেওয়া আছে এটার একটা পরিবর্তন ঘটে, আর এই পরিবর্তনটাই আপনার পাশের ম্যাপে দেওয়া থাকে। যেমন এখানে প্লেইং ফিল্ডসটা আপনার অনেক বড় ছিল আপনার 1985 সালে, কিন্তু এটা বর্তমানে কী হয়ে গেছে, ছোট হয়ে গেছে। সো এইখানে যে একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের উপরে আপনার কিন্তু ম্যাপটা লেখা লাগে। তারপর আমরা জানবো রাইটিং টাস্ক 2 সম্পর্কে। রাইটিং টাস্ক 2-তে আপনাকে 40 মিনিট দিবে রাইটিং টাস্ক 2 লেখার জন্য। অ্যাটলিস্ট আপনাকে 250 ওয়ার্ড লিখতে হবে। যদি আপনি 250 ওয়ার্ডের নিচে লেখেন তখন আপনার নেগেটিভ মার্কিং হবে, বাট আপনি 250 ওয়ার্ডের অধিক লিখতে পারবেন, আপনি 300 ওয়ার্ডও লিখতে পারবেন, সমস্যা নেই। রাইটিং টাস্ক 2টা আপনার একাডেমিক এবং জেনারেলের ক্ষেত্রে সেমই থাকে, এবং বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপ থাকে, যেমন এগ্রি, ডিসএগ্রি, বোথ ভিউজ, পজিটিভ, নেগেটিভ, অথবা আপনার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম সলিউশন এবং কজ ইফেক্ট। সো আমরা প্রথমে জানবো এগ্রি ডিসএগ্রি সম্পর্কে। হোয়াট ইজ এগ্রি অ্যান্ড ডিসএগ্রি? এখানে লেখা আছে, পিপল নাওয়াডেজ আর স্পেন্ডিং মোর টাইম অ্যাট ওয়ার্ক প্লেস অ্যান্ড ইট ইজ আর্গুড দিস ইজ এ প্রবলেম ফর ফ্যামিলি লাইফ। এটি একটা সমস্যা ফ্যামিলি লাইফের জন্য। সো মানুষ নাওয়াডেজ প্রচুর সময় ব্যয় করতেছে তাদের ওয়ার্ক প্লেসে, এবং এটি আর্গিউ করা হয় যে এটি একটা সমস্যা ফ্যামিলি লাইফের জন্য। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট? আপনি এই স্টেটমেন্টের সাথে যে মানুষ প্রচুর সময় ব্যয় করে ওয়ার্ক প্লেসের মধ্যে, এবং এটিকে আর্গিউ করা যায় যে ওয়ার্ক প্লেসে যখন প্রচুর সময় দেয় এটি একটা ফ্যামিলির জন্য নেগেটিভ ইমপ্যাক্ট ফ্যামিলি লাইফের জন্য। সো এটার সাথে আপনি যদি এগ্রি করেন যে কী কারণে ওয়ার্ক প্লেসে সময় দিলে ফ্যামিলি লাইফে একটা সমস্যা তৈরি হতে পারে, এটার উপর আপনার একটা ইনফরমেশন দিতে হবে। আর যদি আপনি ডিসএগ্রি নেন যে আমি এই স্টেটমেন্টের সাথে কি এগ্রি না, যে ওয়ার্ক প্লেসের সময় প্রচুর দিলে ফ্যামিলির উপর কোনো নেগেটিভ ইফেক্ট পড়ে না, তখন আপনি লিখতে হবে যে কী কারণে পড়ে না ফ্যামিলি লাইফের উপর।
তারপর আমরা দেখব বোথ ভিউজ। হোয়াট ইজ বোথ ভিউজ? আপনার এখানে যদি আমরা একটা বোথ ভিউজ দেখি, এখানে লেখা আছে সাম পিপল থিঙ্ক দ্যাট সায়েন্স শুড বি পার্ট অফ এভরিওয়ানস এডুকেশন। তাহলে কিছু মানুষ মনে করে যে সায়েন্স প্রত্যেকের এডুকেশনের একটা পার্ট হওয়া উচিত, যেখানে ওয়াইল আদার্স ডিসএগ্রি, যেখানে অন্যরা কি করে ডিসএগ্রি করে। ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন। আপনার নিজস্ব একটা অপিনিয়ন দিতে হবে এবং ডিসকাস করতে হবে বোথ ভিউজ। প্রথমত আপনার লিখতে হবে সায়েন্স শুড বি পার্ট অফ দ্য এভরিওয়ানস এডুকেশন। তাহলে কেন এভরিওয়ানসের সায়েন্সটা কেন প্রত্যেকের এডুকেশনের পার্ট হওয়া উচিত, এটার উপর আপনার একটা স্টেটমেন্ট লেখা লাগবে। এবং আপনার ওয়াইল আদার্স ডিসএগ্রি, কেন অন্যরা ডিসএগ্রি করছে, এটার উপর আরেকটা স্টেটমেন্ট লেখা লাগবে, যেটাকে বলা হয় বোথ ভিউজ। তারপর আমরা দেখব পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভেলপমেন্ট। এটি হলো আপনার পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভেলপমেন্ট। এখানে আমরা যদি কোশ্চেনটা দেখি, ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম হ্যাভ বিকাম ইজিয়ার অ্যান্ড মোর অ্যাফোর্ডেবল। তাহলে ইন্টারন্যাশনাল ট্রাভেল এবং ট্যুরিজমটা হচ্ছে কি খুবই সহজ এবং মোর অ্যাফোর্ডেবল হচ্ছে। ইজ দিস এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট? এখন ইন্টারন্যাশনাল ট্রাভেল এবং ট্যুরিজমটা যখন ইজি হচ্ছে এবং খুবই অ্যাফোর্ডেবল হচ্ছে, তখন এই জিনিসটা পজিটিভ ডেভেলপমেন্ট নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট? যদি পজিটিভ ডেভেলপমেন্ট মনে হয় আপনার কাছে, কেন পজিটিভ ডেভেলপমেন্ট, ওইটার উপর আপনার স্টেটমেন্ট দেওয়া লাগবে। আর যদি আপনি নেগেটিভটা নেন, নেগেটিভ ডেভেলপমেন্ট মনে করেন, তাহলে কেন নেগেটিভ ডেভেলপমেন্ট, আপনাকে একটা স্টেটমেন্ট দিতে হবে যে এই কারণে আপনার ইন্টারন্যাশনাল ট্রাভেল এবং ট্যুরিজমটা ইজি হওয়ার কারণে আপনার একটা নেগেটিভ ডেভেলপমেন্ট হয়েছে। তারপর আমরা দেখবো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। হোয়াট ইজ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, দ্যাট উইল নো। এটি হলো আপনার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। আমরা যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কোশ্চেনটা পড়ি, মেনি ইউনিভার্সিটি স্টুডেন্টস নাওয়াডেজ লিভ অ্যাওয়ে ফ্রম হোম অ্যান্ড প্যারেন্টস। তাহলে বর্তমানে অনেকগুলো ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের বাড়ি থেকে এবং তাদের প্যারেন্টস থেকে দূরে বাস করে, বিকজ অফ ইউনিভার্সিটি লোকেশন। তাদের ইউনিভার্সিটি লোকেশনের কারণে তারা তাদের প্যারেন্টস এবং বাড়ি থেকে দূরে বাস করে। হোয়াইল আদার্স লিভ উইথ দেয়ার ফ্যামিলিজ, যেখানে অন্যান্যরা তাদের ফ্যামিলির সাথে বসবাস করে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইচ সিচুয়েশন? তাহলে প্রত্যেকটা সিচুয়েশনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা কী, ওটা আপনি লিখতে হবে। যে আপনার ফ্যামিলির সাথে বসবাস করলে অ্যাডভান্টেজটা কী, ওটা নিয়েও লিখতে পারেন। এবং ফ্যামিলির সাথে দূরে বাস করলে কোন কোন ধরনের সমস্যাগুলো আপনার ফেস করা লাগে, আপনি ওইটার ডিসঅ্যাডভান্টেজটা, যে অসুবিধাটা, ওইটার উপর আপনার স্টেটমেন্ট দেওয়া লাগে। সে অ্যাডভান্টেজগুলো লিখতে পারেন, ফ্যামিলির সাথে বসবাস করলে কী ধরনের অ্যাডভান্টেজ পাবেন, এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখতে পারেন যে ফ্যামিলি থেকে এবং নিজের বাড়ি থেকে যখন দূরে বসবাস করে স্টাডি পারপাসে, তখন কোন ধরনের সমস্যাগুলো ফেস করা লাগে এবং কী ধরনের সমস্যাগুলো হয়। সো এটাই হলো আপনার মূলত অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, সুবিধা অসুবিধা নিয়ে লেখা। তারপরে আমরা দেখব আপনার প্রবলেম অ্যান্ড সলিউশন। প্রবলেম সলিউশন অথবা কজ অ্যান্ড ইফেক্ট, দুটো সম্পর্কে আমরা ভালোভাবে জানবো। এটি হলো আপনার প্রবলেম সলিউশন। আমরা যদি কোশ্চেনটা দেখি, ইন সাম কান্ট্রিজ, কিছু দেশের মধ্যে, দ্য অ্যাভারেজ ওয়েট অফ পিপল, তাহলে আপনার গড়ে মানুষের ওয়েটটা ইজ ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড দেয়ার হেলথ ফিটনেস আর সাফারিং, এবং তাদের স্বাস্থ্য এবং ফিটনেসটা কী করতে সাফার করতেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য কজ অফ দিস? তাহলে তুমি কি মনে করো এটি ঘটার কারণটা কি? অ্যান্ড হোয়াট মেজার্স কুড বি টেকেন টু সলভ দিম? তাহলে এই সমস্যাটার সমাধান করতে কোন ধরনের পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে। এটি হলো আপনার যে সমস্যাটা কেন ঘটতেছে, এটা যে আপনার অ্যাভারেজ ওয়েটটা কেন বৃদ্ধি পাচ্ছে, এটা কেন ঘটে, এটার উপর আপনার একটা এসে লিখতে হইব। এবং কি আপনার সলিউশনটা কি, যে কোন কোন পদক্ষেপগুলো নিলে এই সমস্যাটার সমাধান করা যাবে, তখন আপনার এটাকে বলা হয় প্রবলেম অ্যান্ড সলিউশন। প্রবলেমটা কী কারণে ঘটে ওটা নিয়ে লিখবেন, এবং সলিউশনটা কীভাবে এই সমস্যাটার সমাধান করা যায় ওটা নিয়ে লিখবেন। অ্যান্ড ফাইনালি আমরা দেখব কজ অ্যান্ড ইফেক্ট। এটা হলো আপনার কজ ইফেক্ট। ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট, এটা অবজার্ভ করা হয় যে ইন মেনি কান্ট্রিজ নট এনাফ স্টুডেন্টস আর চুজিং টু স্টাডি সায়েন্স সাবজেক্ট অ্যাট ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে অনেকগুলো দেশের মধ্যে পর্যাপ্ত স্টুডেন্ট কী করছে না, চুজ করছে না স্টাডি করতে সায়েন্স রিলেটেড সাবজেক্ট। হোয়াট আর দ্য কজ অফ দিস? এটি ঘটার কারণটা কি? অ্যান্ড হোয়াট ইফেক্ট ক্যান দিস হ্যাভ অন সোসাইটি? এটির প্রভাবটা কী হতে পারে সোসাইটির মধ্যে? তাহলে এটি ঘটার কারণটা কি এবং এটার প্রভাবটা কী হতে পারে? এটি হলো একটা কজ এবং ইফেক্ট।